28শে ফেব্রুয়ারি 2021 দুপুর 1:30টার আশেপাশে বাজে। আমি তখন ব্রিগেডের মাঠের ঠিক মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছি। মঞ্চ তখন আলোকিত করছেন অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম, বিমান বসু, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, এরকম অনেক নেতা নেতৃত্ব যাদেরকে আমরা বাংলার রাজনীতির প্রায় মহিরুও বলে চিনি। ঠিক এরকম সময়ে প্রচণ্ড জোরে শব্দ, প্রচুর মানুষের চিৎকার। যে চিৎকারগুলোর মধ্যে সবথেকে বেশি কানে আসছিল আমার মতো অনেকের, যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি তাদেরও, চিৎকার করে প্রায় মাঝমাঠ থেকে ব্রিগেডের শোনা যাচ্ছিল যে বুকে আমার গরম রক্ত, আমি ভাইজানের ভক্ত। তো এই চিৎকারের সাথে সাথেই শোনা গেল যে মঞ্চে আসছেন আব্বাস সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকী। তো আব্বাস সিদ্দিকী মঞ্চে উঠলেন, গোটা ব্রিগেড ফেটে পড়লো যাকে বলে। চিৎকার মানে অসম্ভব জোরে চিৎকার, মানুষজন উচ্ছ্বাস প্রকাশ করছেন, কেউ জামা খুলে ওড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলির স্টাইলে, কেউ বুক এরকমভাবে হাত দিয়ে বাজাচ্ছেন। সিপিআইএমের ব্রিগেডে এই ছবিটা খুব একটা চেনা নয়। বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু থাকাকালীনও ব্রিগেডে এই রকম দর্শক খুব কমই ছিল, বা এমন সমর্থক কমই ছিল। তো আব্বাস সিদ্দিকী যখন ঢুকলেন, গোটা মাঠ একসাথে চিৎকার করছে, বিশেষ করে মাঠের মাঠটা, কারণ গোটা মাঠের মাঝখানটা হয়ে গিয়েছিল লাল পতাকার মাঝখানে নীল সবুজ পতাকার একটা বিরাট ভিড়। প্রায় বলা চলে ভাঙড় থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে মূলত সংখ্যালঘু মানুষ এসছিলেন আব্বাস সিদ্দিকীর বক্তব্য শুনতে। তো আব্বাস সিদ্দিকী যখন মঞ্চে উঠলেন, তখন অধীর চৌধুরী মঞ্চে বক্তব্য রাখছিলেন। আমার মনে হয় অনেকেরই এই ঘটনাটা মনে আছে যে অধীর চৌধুরীর বক্তব্য থামিয়ে দিতে প্রায় বাধ্য হন। সেই সময় তিনি লোকসভার বিরোধী দলনেতা, তিনি পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি, দীর্ঘদিনের সাংসদ। ফলত সব মিলিয়ে অধীর চৌধুরী একটা বড় নাম, এখনও বড় নাম। সেই অধীর চৌধুরী তার বক্তব্য থামিয়ে দিতে প্রায় বাধ্য হন আব্বাস সিদ্দিকী মঞ্চে ওঠার কারণে। আব্বাস সিদ্দিকী মঞ্চে ওঠার সাথে সাথে বিমান বসু, মোহাম্মদ সেলিমরা, সূর্যকান্ত মিশ্ররা তাকে জড়িয়ে ধরেন, তাকে অভ্যর্থনা জানান। তিনি মঞ্চে উঠতে উঠতে মাঝমাঠ থেকে একটা বিরাট অংশ চিৎকার করে বলতে থাকে যে আব্বাস সিদ্দিকীকে বলতে দিতে হবে, আব্বাস সিদ্দিকীর কথা তারা শুনতে চান। অধীর চৌধুরী প্রায় অপমানিত হয়ে সেদিনকে বক্তব্য থামিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন আমি আর বলবো না। তারপর বিমান বসু, মোহাম্মদ সেলিম প্রায় রিকোয়েস্ট করেন, হাত ধরে বলেন না 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 আপনি যাবেন না, প্লিজ নিজের বক্তব্য রাখুন। আব্বাস সিদ্দিকী নিজে এগিয়ে আসেন, এসে এরকম দর্শকদেরকে হাত দেখান এবং অধীর চৌধুরীকে বলেন প্লিজ আপনি কন্টিনিউ করুন, কোনো অসুবিধা নেই। তারপর অধীর চৌধুরী নিজের বক্তব্য কন্টিনিউ করেন। আব্বাস সিদ্দিকী তার অনেকটা পরে বক্তব্য রাখেন। সেদিন অধীর চৌধুরী খানিকটা অপমানিত হয়েছিল, সংবাদ মাধ্যম নিয়ে খবর করেছিল। তারপর কেটে গেছে অনেকটা দিন। আব্বাস সিদ্দিকী রাজনীতির ময়দানে এখন নেই বললেই চলে। আব্বাস সিদ্দিকীর তৈরি করা দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF, সেই 21-এর বিধানসভায় মাত্র একটি আসন জয়লাভ করে, বামফ্রন্ট কংগ্রেসের সাথে জোট করে। সেই জোটের নাম দেওয়া হয়েছিল সংযুক্ত মোর্চা। সংযুক্ত মোর্চা শুধুমাত্র ভাঙড় থেকে যেতে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ভাই। নওশাদ সিদ্দিকী নিজের স্টাইলে, নিজের কারিশমায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাধান্য পেতে শুরু করে। একদিকে তিনি সংখ্যালঘু মুখ, একদিকে তিনি ফুরফুরা শরীফের মানুষ। ফলত সব মিলিয়ে নওশাদকে নিয়ে মানুষের মধ্যে একটা ভালো দৃষ্টিভঙ্গি কাজ করতে শুরু করে। তিনি শুধুমাত্র মুসলমানের নেতা থাকেননি, আস্তে আস্তে তিনি সত্যিকারেরই খানিকটা হলে সেকুলার হওয়ার চেষ্টা করেছেন। সাধারণ মানুষ তাকে বরণ করে নিয়েছেন এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বড় মুখ হয়ে দাঁড়িয়েছেন নওশাদ সিদ্দিকী। আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তাকে জড়িয়ে ধরেছেন, যে শুভেন্দু অধিকারী বিজেপির মেম্বার বা বিজেপির প্রতিনিধি, এবং আমরা জানি যে বিজেপি ঘোষিতভাবে হিন্দুত্ববাদী দল। তো সব মিলিয়ে নওশাদ সিদ্দিকী একটা ভালো জায়গায় বাংলার রাজনীতিতে পৌঁছে গিয়েছিলেন বা এখনও গেছেন। এরপর আরেকটা ঘটনা বলছি, সেটা হচ্ছে 2023 সালের 21শে জানুয়ারি। সেদিনকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস ছিল এবং ধর্মতলায় তাদের একটি ঘোষিত কর্মসূচি ছিল। তারা সেখানে সভা করেন, মিছিল করেন, কিন্তু সেখানে প্রচণ্ড অব্যবস্থা দেখা যায়।
এবং সেই দিনকেই ভাঙড়ে আইএসএফ তৃণমূলের মধ্যেও সংঘর্ষ হয় এবং ওই যে ধর্মতলায় অব্যবস্থা, মিছিল, মিটিং সব মিলিয়ে নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করে পুলিশ। নওশাদ সিদ্দিকী তারপর 40 দিন জেল খাটেন। এই জেলে থাকা অবস্থায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমান মানুষ তৃণমূলের বিরুদ্ধে যেতে শুরু করে এবং 40 দিন পর যখন নওশাদ সিদ্দিকী জেল থেকে বেরিয়ে আসেন, তৃণমূল ব্যতীত প্রায় সমস্ত দলের রাজনৈতিক নেতারাই তাকে সম্মান দেন, সংবাদ মাধ্যমে তাকে নিয়ে খবর হন, তিনি এক প্রকার হিরো হয়ে যান। এরপর পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচন আমরা দেখেছি ভাঙড় বারবার উত্তপ্ত হয়েছে। ভাঙড়ের নেতা আরবাল ইসলাম, ক্যানিংয়ের নেতা শওকত মোল্লাদের নেতৃত্বে ভাঙড়ে গুন্ডা রাজ্যের যে বাতাবরণ কয়েক বছর ধরেই ছিল, সেই বাতাবরণে ঘি ঢালে ভাঙড়ে নওশাদের জিতে যাওয়া এবং সেখান থেকে একটা বিরাট অংশের মানুষ আইএসএফ করতে শুরু করে এবং মূলত ভাঙড়ের আজকের দিনে বিরোধী দল বলতে হয়ে দাঁড়ায় আইএসএফ। এই আইএসএফের সাথে তৃণমূলের দীর্ঘদিনের সংঘর্ষ, পঞ্চায়েতে গোলা গুলি, দোকান বন্ধ, শাটার নামিয়ে দেওয়া, পুলিশের পিকেটিং থেকে শুরু করে এমন অরাজকতার সৃষ্টি হয় যে আজকের দিনে ওখানে কলকাতা পুলিশের আওতায় আনতে হয়েছে ভাঙড়কে। এবং ওই পঞ্চায়েতে আমাদের অনেকেরই মনে আছে প্রায় 4-5 জন মানুষ খুন হয়েছিলেন। আমরা নিজে সেই ভাঙড়ের আইএসএফ সমর্থকের পরিবারে গিয়ে দেখেছি সেখানকার মানুষের কি করুণ অবস্থা, যে বাড়ির একমাত্র আর্নিং মেম্বার তিনি মারা গিয়েছেন ভোটের সন্ত্রাসে, তার পরিবারের আজকের দিনে নাওয়া খাওয়া জোটে না বললেই চলে। নওশাদ সিদ্দিকী নিজে তাদের পাশে কিছুটা দাঁড়ানোর চেষ্টা করেন, কিন্তু তারপরেও পুরোটা সম্ভব হয় না। তো এইরকম একটা অবস্থা চলছিল এবং আমরা দেখেছি বারংবার আইএসএফের যারা সমর্থক তারা ভীষণভাবে তৃণমূলের বিরোধী, তৃণমূলের অরাজকতা, তৃণমূলের আরাবুল ইসলাম, শওকত মোল্লাকে নিয়ে তারা ভীষণ বিরক্ত। সব মিলিয়ে আইএসএফের রাজনৈতিক এজেন্ডা মূলত তৃণমূল বিরোধিতা। তৃণমূলের বিরোধিতা থেকে আইএসএফের জন্ম, যেভাবে সিপিআইএমের বিরোধিতা থেকে তৃণমূলের জন্ম। নওশাদ সিদ্দিকী খুব বিরাটভাবে বিজেপির বিরুদ্ধে কিন্তু মুখ খোলেন না, কম সময়ে খোলেন। তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের রাজনৈতিক সচেতন মানুষ বলতে শুরু করেন যে নওশাদ সিদ্দিকী আসলে বিজেপির বি টিম। অনেকবার এটা বলা হয়েছে, তৃণমূলের তরফে অনেকে বলেছে। আমরা দেখেছিলাম গত লোকসভায় শোনা যাচ্ছিল যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি নওশাদ সিদ্দিকী দাঁড়াতে পারেন আইএসএফের থেকে, কিন্তু আলটিমেটলি অনেক রকম জলঘোলা হওয়ার পরে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াননি। ফলত তাকে অনেক কটূক্তি শুনতে হয়েছে, তৃণমূলের লোকজন তাকে নিয়ে ব্যঙ্গ করেছে। তারপর অনেকগুলো দিন কেটে গেল এইভাবে। হঠাৎ করেই গত 8 দিন আগে নওশাদ সিদ্দিকী নবান্নতে গেলেন। নবান্নতে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট কথা বললেন। এই কথা বলার মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন জল্পনা হতে শুরু করলো যে নওশাদের সাথে তৃণমূলের একটা আন্ডারস্ট্যান্ডিং হতে চলেছে। নওশাদ কি তৃণমূলে চলে যাবে? আইএসএফের সাথে কি আগামী বিধানসভা একটা জোট হতে পারে? এইগুলো চলছিল। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কি কত বড় মাপের রাজনীতিবিদ, কত বড় মাথার রাজনীতিবিদ। তিনি এই ঘটনার 1 সপ্তাহ কাটতে না কাটতেই গতকাল পৌঁছে গেলেন ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফ আর আমাদের মতুয়া মহাসংঘ, এরকম কিছু পশ্চিমবঙ্গে জায়গা আছে, ধর্মীয় জায়গা। এটা না অনেকটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই খানিকটা এটা পলিটিক্যাল ট্যুরিজম বলে চলে। ভোটের আগেই প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলই এই জায়গাগুলোতে যান। আমরা বামফ্রন্টের সময়কে দেখেছি, আমরা এই সময়ও দেখছি, কিন্তু গত 9 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন ফুরফুরা শরীফে যাননি। ফুরফুরা শরীফের সাথে তার একটা অম্লমধুর সম্পর্ক সবসময় থেকেছে। আব্বাস সিদ্দিকী নিজে ভীষণভাবে মমতা বিরোধী, তৃণমূল বিরোধী, তৃণমূলের অরাজকতা নিয়ে তিনি বারংবার প্রশ্ন তোলেন। কিন্তু তহা সিদ্দিকী তৃণমূলের বিরুদ্ধে কখনো ভালো কথা বলেন, কখনো খারাপ কথা বলেন। তার মধ্যে জন্ম নিয়েছে নওশাদ সিদ্দিকী, যিনি তৃণমূল বিরোধী বলেই আমরা চিনি। তো সব মিলিয়ে এরকম একটা সার্কামস্টেন্সের মধ্যে হঠাৎ মমতার কালকে চলে যাওয়া ফুরফুরা শরীফে, সেটা রাজনৈতিকভাবে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মাত্র 1 বছরের মধ্যেই বিধানসভা ইলেকশন। এবারে এই যে বিধানসভা ইলেকশনের আগে সংখ্যালঘু মুসলমান ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে পেতেই হবে। এই রাজ্যে প্রায় 40% কাছাকাছি মুসলমান মানুষ থাকেন। যে বলা হয় যে এই মুসলমান ভোটই আসলে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। তিনি সংখ্যালঘু মানুষের জন্য কাজ করেন,
সংখ্যালঘু মানুষদের জন্য তিনি ইফতার পার্টিতে যোগ দেন, মাথার ওপর দিয়ে ওই ওড়নাটা নিয়ে এভাবে ঢাকেন। তিনি যখন কলকাতার রাস্তায় ঈদের নামাজ পড়া হয় সেই নামাজে তিনি যোগ দেন, ইফতার পার্টিতে যান। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলমান তোষণ, সংখ্যালঘু তোষণ নিয়ে বিরোধীরা যে কথাবার্তাগুলো বলেন সেটা খুব একটা ফেলে দেওয়ার মতো নয়। এবার গত পঞ্চায়েত ভোটে আমরা দেখেছিলাম কিভাবে সংখ্যালঘু ভোট ব্যাংক মমতার থেকে সরে গিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেসে শিফট করে গেছিল। আমরা দেখছিলাম পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে বিরাট অংশের সংখ্যালঘু মুসলমানের ভোট তৃণমূলের থেকে সরে যাচ্ছে, তাতে জায়গা পাচ্ছে আইএসএফ, বামফ্রন্ট এবং কংগ্রেস। এই যে আইএসএফের সাথে বামফ্রন্ট কংগ্রেসের জুড়ে যাওয়াটা ভীষণভাবে কাজে লাগাতে পেরেছিল বামফ্রন্ট এবং কংগ্রেস, অন্তত গত পঞ্চায়েত ভোট এবং মিউনিসিপ্যালিটির ভোটে, যেটা লোকসভায় সেই অর্থে এফেক্টিভ হয়নি। এফেক্টিভ হয়েছিল খানিকটা মুর্শিদাবাদ সিটটাতে। মুর্শিদাবাদ আসনে মোহাম্মদ সেলিম কিন্তু জোর টক্কর দিয়েছিলেন তৃণমূলের প্রার্থীর সাথে, আলটিমেটলি হেরে গেছেন। কিন্তু সংখ্যালঘু মুসলমান যখনই লোকসভা এবং বিধানসভার প্রসঙ্গ হয়েছে তখন বিজেপি বিরোধিতার ক্ষেত্রে ঠিক বামফ্রন্ট, কংগ্রেস বা আইএসএফকে ঠিক বিশ্বাস করতে পারেননি বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার জিতিয়েছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুসলমান সমাজকে ওই জুজুটা দেখাতে সফল হয়েছে যে বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ বানিয়ে দেবে, বিজেপি ক্ষমতায় এলে এখানকার মসজিদগুলো ভেঙে দেবে, আর একটা বাবরি মসজিদের মতো ঘটনা ঘটাবে, দাঙ্গা হবে, মুসলমানদেরকে গরুর মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করবে, যেগুলো ওরা উত্তরপ্রদেশে করে আর কি। তো সেই জুজুটা দেখিয়ে সংখ্যালঘু মুসলমানকে একটা জায়গায় আনতে পেরেছেন তিনি। অথচ সংখ্যালঘু মুসলমানের যে স্বাভাবিক উন্নতিগুলো এখনো পর্যন্ত ব্যাহত। মাদ্রাসায় এখনো, মাদ্রাসার যে শিক্ষা বোর্ড আছে সেখানে সঠিক পরিমাণে রিক্রুটমেন্ট হয় না। গত পশ্চিমবঙ্গে দেশভাগের পর থেকে মুসলমান সমাজ যেভাবে পিছিয়ে ছিল আজও সেভাবেই পিছিয়ে আছে। গরিব মুসলমানদের তরফ থেকে, আমাদের হিন্দুদের মধ্যে থেকে, আমাদের মাফ করবেন আমরা সবাই এক, তো হিন্দু বেল্টের মধ্যে থেকে যেভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ইত্যাদি বেরায়, গরিব মুসলমান পরিবার থেকে এই অংশটা কিন্তু কম বেরায়। আমরা দেখেছি যে মুর্শিদাবাদ, মালদার একটা বিরাট অংশের মুসলিম মানুষজন তারা কলকাতা শহরে বাবুদের বাড়ি তৈরি করতে, রাজমিস্ত্রির কাজে ইত্যাদিতে আসেন। তো সব মিলিয়ে স্বাধীনতা পরবর্তী দেশভাগ মুসলমানদের যে সমস্যা ক্রিয়েট করে দিয়ে চলে গিয়েছিল তার থেকে আজও তারা বেরোতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও তারা বেরোতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়ে রাজনীতি করেছেন, কিন্তু তাদের সার্বিক উন্নতির পথে বিরাট কাজ করেছেন বলে মনে হয় না। তো এই ক্ষোভগুলো তাদের মধ্যে আছে, কিন্তু ওই যে বিজেপির জুজু, সেই জুজুর জন্য তারা তৃণমূলকে মনে করেন সব থেকে স্ট্রং প্রতিদ্বন্দ্বী বিজেপির, অন্তত বিধানসভায় এবং লোকসভায়। এবার দেখুন, রাজনীতি একটা সম্ভাবনাময় শিল্প। সামনেই ইলেকশন, 1 বছরের মধ্যে কখন কি হয় কেউ জানে না। তার মধ্যে থেকে বামফ্রন্ট এবং কংগ্রেস নতুন করে গুটি সাজাচ্ছে। এই গুটি সাজানোর মধ্যে দিয়ে যদি সংখ্যালঘু ভোট ব্যাংক বেরিয়ে যায়, যদি নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিমরা একটু স্ট্রংলি কাজ করতে শুরু করে দেয়, তাহলে আরেকটু সমস্যা হতে পারে। এই যে 40% ভোট ব্যাংক, তার মধ্যে যদি 30-35% তিনি না পান, তাহলে কিন্তু বিরাট সমস্যা হয়ে যেতে পারে। যদি বিজেপি শুধুমাত্র হিন্দু ভোটটাকে ক্যালকুলেট করে এক জায়গায় নিয়ে আসতে পারে, তাহলে তো শুধু মুসলিম ভোট দিয়ে তার হবে না, বা মুসলিম ভোট থেকে যদি একটা বিরাট অংশ চলে যায় তাহলে তো তার অসুবিধা হবে। সব মিলিয়ে এই ক্যালকুলেশনের জায়গা থেকে তিনি আইএসএফের সাথে, নওশাদ সিদ্দিকীর সাথে এবং ফুরফুরার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাইছেন বলে অন্তত মনে করে নেওয়া যায় গত দিনের ঘটনা থেকে। তিনি কালকে ফুরফুরায় গেলেন, ইফতার পার্টিতে যোগ দিলেন, এবং যারা তার স্ট্রং বিরোধী বলে আমরা চিনি তারাও সেই দিন কালকে ছিলেন। আমরা দেখেছিলাম যখন 40 দিন ধরে নওশাদ সিদ্দিকীকে জেল খাটতে হচ্ছে, সেই সময় কাশেম সিদ্দিকী, তার সম্ভবত খুড়তুতো ভাই কাশেম সিদ্দিকী এক প্রকার পশ্চিমবঙ্গ সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই কাশেম সিদ্দিকী কালকে ফুরফুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পীরজাদাদের যে মিটিং হলো সেই মিটিংয়ে তিনি ছিলেন। আমরা দেখলাম তহা সিদ্দিকী বলছে যে নওশাদ যদি তৃণমূলে চলে যায় তাহলে নওশাদের রাজনৈতিক কেরিয়ারে ক্ষতি হবে। নওশাদ তৃণমূলের সাথে 26-এর বিধানসভা একটা জোট করতে পারে, তাহলে বেশ কি কয়েকটা সিট পাবে তারা, এটাও কালকে তহা সিদ্দিকী বললেন। আমরা দেখলাম যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা কি বললেন। শওকত মোল্লা যখন নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করলেন তখন তিনি বললেন যে যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতেই হবে, দেখা করতেই হবে এবং একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতেই হবে। এটা নওশাদ এতদিন পর বুঝতে পেরেছে। এই এতগুলো ঘটনার মধ্যে দিয়ে যেটা
সমস্যা বা ফ্যাক্ট সেটা হচ্ছে যে আইএসএফের যে সমর্থক, বিশেষ করে ভাঙড়ের আইএসএফের সমর্থক, যারা পশ্চিমবঙ্গের বিরাট অংশের আইএসএফের সমর্থক যারা, আবার বলছি তাদের জন্ম হচ্ছে তৃণমূল বিরোধিতা থেকে। যদি নওশাদ তৃণমূলে চলে যান, যদি নওশাদ সিদ্দিকীর সাথে তৃণমূলের একটা জোট হয় 26-এর নির্বাচনে, তাহলে কিন্তু এই মানুষরা যারা তৃণমূল বিরোধিতা থেকে আইএসএফের জন্ম হয়েছিল গত বেশ কয়েক বছর আগে, তারা কিন্তু সরে যাবে, তারা কিন্তু আইএসএফের সাথে আর থাকবে না। সেক্ষেত্রে কিন্তু বামফ্রন্ট কংগ্রেস তাদের একটা সহায় বা সম্বলের জায়গা হয়ে দাঁড়াবে। কারণ যে মানুষ অত স্ট্রংলি তৃণমূল বিরোধিতা করে, যে মানুষ ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে জেতানোর জন্য, আইএসএফকে পঞ্চায়েতে জেতানোর জন্য প্রাণ দিতে পারে, সেই মানুষ মনে হয় না তৃণমূলের পক্ষে যদি আইএসএফ চলে যায় তাহলে আইএসএফের পক্ষে তারা থাকবেন। তো আবার বলছি, রাজনীতির সম্ভাবনাময় শিল্প, 26-এর নির্বাচনে কি হবে আমরা কেউ জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট দরকার। আবার সংখ্যালঘু তো ভোট ব্যাংকের কে কিছু না দিয়ে, সার্বিক উন্নয়ন না করে, বুঝিয়ে সুঝিয়ে স্বাধীনতার পরবর্তী সময় থেকে যেভাবে দেশের বাকি রাজনৈতিক দলগুলো করেছে সেভাবেই তোষামত করে তাকে চালিয়েও যেতে হবে। আর সংখ্যালঘুরা কী করবেন সেটা তো তাদের ডিসিশন। কিন্তু নওশাদ যদি মানে চলে যায় তৃণমূলে, বা তৃণমূলের সাথে তার যদি জোট হয়, তাহলে কিন্তু খেলাটা অন্যরকম হতে পারে বলে 26-এর নির্বাচনে মনে করা যায়। আপনারা আপনাদের মত দেবেন, নওশাদ সিদ্দিকী কি তৃণমূলে যেতে পারেন? তৃণমূলে গেলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাংক কোন দিকে থাকবে, বিজেপির কতটা সুবিধা হবে, কতটা ক্ষতি হবে, বামফ্রন্ট কংগ্রেস কোন দিকে থাকবে, তাই নিয়ে আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন। ভালো থাকবেন।